ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম হুম। অন্ধকার রুমে চাইনিজ কুড়াল হাতে বসে আছে কোবরা লর্ড প্রিন্স। পাশে দাঁড়িয়ে আছে তার বাম আর ডান হাত রাশেদ। সামনে চেয়ারে বাঁধা রাখা হয়েছে একটা লোককে। লোকের কপাল দিয়ে চুয়ে চুয়ে ঘাম পড়ছে। সে বুঝতে পারছে তার মৃত্যু নিশ্চিত, কারণ তার সামনে স্বয়ং মৃত্যু বসে আছে। এই ভয়ে সে আরও অস্থির হয়ে আছে। বল, কেন মেরেছিলি আমার বাবা মা আর আমার বোনকে? কি অপরাধ করেছিল তারা? তুই আমার ছোট বোনটাকেও ছাড়িসনি, পিষে মেরে ফেলেছিস। সে তো ছিল অবুঝ, কেন করলি এমন? চিৎকার শুনে লোকটার রুহু বের হয়ে যাওয়ার উপক্রম। সে ভয়ে কেঁদে কেঁদে বলল, প্লিজ ভাই, বিশ্বাস করেন, আমি আপনার পরিবারকে মারিনি। এসব কিছু ডেভিল কিংয়ের কথাই হয়েছে। আপনাকে শুধু আপনার পরিবারের কখন কি করে কোথায় যায় তাকে জানানোর কথা ছিল, কিন্তু আমি জানতাম না তার মাথায় এসব চলছে। আমাকে ক্ষমা করে দেন ভাই। হাত জোর করে কথাটা বলল, কিন্তু আমার চেহারাতে কোনো অনুভূতি নাই। আমার মনে শুধু একটাই কথা গেঁথে আছে, সব ধ্বংস করার। তুই হয়তো জানিস আমি মিথ্যা কথা একদমই পছন্দ করি না, তাই নিজের জীবনের মায়া করে বলে দে ডেভিল কোথায় আছে আর এর পিছনে আর কে কে আছে। তাহলে হয়তো আমি তোকে জানে মারব না, কিছুদিন দুনিয়ার আলো দেখতে পারবি। ভাই, আমি জানি না ডেভিল কই আছে। তার সাথে আমার ফোনে কথা হয়, তার খবর শুধু তার ভাই রাহুল দিতে পারবে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দেন ভাই। আমার ছোট ছোট বাচ্চা আছে। এই কথা শুনে আমার চোখে আগুন জ্বলে উঠল। তখন আমি রাশেদকে বললাম, রাশেদ, আমার পছন্দের বক্সটা নিয়ে আয়। জি ভাই। কিছুক্ষণ পর রাশেদ একটা বক্স এনে আমার সামনের টেবিলে রাখলো। আমি বক্সটা খুলে একটা প্লাস বের করে লোকটার হাত আর পায়ের নখ তুলে সেখানে মরিচ আর লেবুর রস ডলে দিলাম। এতে লোকটা চিৎকার করে উঠল, ভাই, আমাকে জানে মেরে ফেলেন, তারপরেও এত যন্ত্রণা দিয়েন না। হাত জোর করছি ভাই, আপনার কাছে আমাকে মেরে ফেলেন। এখন কেন ক্ষমা চাচ্ছিস আমার কাছে? যখন আমার পরিবারকে মারিস তখন তারাও এভাবে চিৎকার করেছিল। সরি রে, তোকে আমি বাঁচাতে পারলাম না। তোকে না মারলে আমার বাবা মা বোন আমাকে কখনোই ক্ষমা করবে না। এই বলে চাইনিজ কুড়াল দিয়ে এক কোপে ঘাড় থেকে মাথা আলাদা করে দিলাম। রক্তে মুখ মেখে গেছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে ভয়ঙ্কর হাসি। এই হাসিতে যে কারো রুহু কেঁপে উঠবে। তখন আমি রাশেদকে বললাম, রাশেদ, এর লাশটাকে ডেভিলের কাছে পার্সেল করে দে, আর খোঁজ নে ডেভিল কোথায়, জলদি, নয়তো তোর লাশ তোর পরিবার কোনো দিনও পাবে না। জি ভাই। রাশেদের চেহারাতে ভয়ের আভা ফুটে উঠল, কারণ রাশেদ জানে আমি যা বলি তাই করি। মাফিয়া ওয়ার্ল্ডে আমাকে স্বয়ং মৃত্যুর লর্ড বলা হয়। সবাই আমাকে জমের মতো ভয় পায়, তাই সহজেই আমার সাথে কেউ লাগতে আসে না, কারণ আজ অবধি কেউ আমার চেহারা দেখেনি। যে দেখেছে সে বেঁচে ফিরতে পারেনি। আমি বের হয়ে আমার গাড়ির কাছে আসলাম। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়, আর গন্তব্য আমার বাড়ির দিকে। আমার গাড়ির সামনে 7টা গাড়ি, পিছনে 7টা, মাঝের গাড়িতে আমি। প্রতিটা গাড়িতেই গোল্ডেন কালারের কোবরা খচিত আছে, যা দেখে রাস্তার মানুষও সরে যায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে যে যার মতো, কারণ কারো চোখ তুলে তাকানোর মতো ক্ষমতা তাদের ভিতরে নাই। রাস্তায় যাওয়ার সময় আমি গাড়ি দাঁড় করাতে বললাম, আর গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যাই সামনের একটা কবরস্থানে, যেখানে পাশাপাশি 3টা কবর দেওয়া। হাঁটু করে বসে কাঁদতে শুরু করলাম। পাশে দাঁড়িয়ে রাশেদ অবাক নয়নে তাকিয়ে দেখছে। মাফিয়া হয়ে কাঁদতেও পারে, যে মানুষকে মারতে 2বারও ভাবে না। এদিকে, বাবা, মা, বোন, আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ একটু হলেও নিতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, তবে তোমাদের ছুঁয়ে ওয়াদা করছি একজনকে ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু দিব। ভালো থেকো তোমরা। এটা বলে ওখান থেকে চলে আসলাম। আর বডিগার্ডদের চোখেও পানি। তারা বুঝতে পারেনি এই মানুষটার মনে এত কষ্ট জমা আছে। সকালে বডিগার্ড আমাকে ডাকতে আসে। স্যার, আপনার জিম করার সময় হয়ে গেছে। আমি উঠে জিম করতে আসি। 6 প্যাক বডি, যে কোনো মেয়ে দেখলে ঘায়েল হতে বাধ্য।
জিম করা শেষ হলে নাস্তা করে অফিসের জন্য বের হই। গাড়ির কাছে আসলাম। বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। উঠে পড়লাম। আমার গাড়ির সামনে পিছনে 15টা গাড়ি। রাস্তায় হঠাৎ করে চোখ যায় রাস্তার সাইডে একটা মেয়ে ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। খেলা শেষে বাচ্চাদের চকলেট দিয়ে চলে যায়। আর এদিকে আমি অবাক নয়নে তাকিয়ে আছি। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়? না, আমি এসব কী ভাবছি? আমাকে এই মায়াতে পড়লে হবে না, আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। তারপর আমরা পৌঁছে যাই প্রিন্স গ্রুপ অফ কোম্পানির বিশাল এক ভবনের সামনে। তখন বডিগার্ডরা গাড়ির দরজা খুলে অফিসের ভিতরে চলে আসে। সামনে 3 জন, পিছনে 3 জন। অফিসের সবাই দাঁড়িয়ে যায় আর মেয়েরা ঘোর লাগা নয়নে তাকিয়ে থাকে। কিন্তু আমার এতে কোনো যায় আসে না। আমি আমার কেবিনে চলে আসি আর রাশেদকে ডেকে পাঠাই। স্যার আমাকে দেখেছিলেন? হ্যাঁ, সব স্টাফদের এখনই মিটিং রুমে আসতে বলো আর আমাদের সব ডিরেক্টরদের আসতে বলো। সবার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে স্যার। আমার কোম্পানি এশিয়ার ভিতরে নাম্বার 1 কোম্পানি। বাংলাদেশে আমার মূল ভবন। এখান থেকেই সবার সাথে যোগাযোগ রেখে কাজ করি। বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এদিকে চৌধুরী ভবনে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক রাসেল চৌধুরী, তিনি বাংলাদেশের টপ 3 জন বিজনেসম্যানদের ভিতরে 3 নম্বরে আছেন। তার একটা মাত্র মেয়ে। তার মেয়েকে জন্ম দিতে গিয়ে তার স্ত্রী চলে গেছেন দূর আকাশে। তারপর তিনি আর বিয়ে করেননি মেয়ের কথা ভেবে। ঋতুমা, কই তুই? আমাকে একটা মিটিংয়ে যেতে হবে, চল তোকে ভার্সিটিতে নামিয়ে যাব। কিছুই বুঝলেন না তো? গল্পের নায়িকা ঈশ্বর জাহান ঋতু বড়লোকের মেয়ে, তারপরও তার ভিতরে কোনো অহংকার নাই, একদম মাটির মেয়ে। বলো বাবা। মারে, তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়, কখন কি হয়ে যায়। এবার তোর বিয়েটা দিতে পারলে আমি টেনশন মুক্ত হব। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে একা রেখে আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। মারে, এ কথা বললে হবে? বল তো, সব মেয়েকে একদিন বাবাকে ছেড়ে যেতে হবে। বাবা আর আমাকে বিয়ের কথা বললে আমার বড় মুখ দেখবে, বলে দিলাম। মা, এ কথা বলিস না, তুই তো আমার সব। তোর মা মারা যাওয়ার পর তোকে আগলে রেখে আমি বেঁচে আসি। ঠিক আছে, বলবো না। তুমিও আর বিয়ের কথা বলবে না। চলো, এখন সময় হয়ে গেছে। হ্যাঁ চল। তারপর ঋতুকে ভার্সিটিতে নামিয়ে তিনি মিটিংয়ের জন্য চলে আসেন। এদিকে মিটিং রুমে আপনাদের সবাইকে এত জরুরিভাবে ডাকার কারণ হলো, এবার বিদেশে মাল রপ্তানি করতে হবে, কারণ তাদের চাহিদা অনেক অনেক বেড়েছে। তাই এবছর সব কোম্পানিতে একটা নির্ধারিত বাজেট দেওয়া হয়েছে। সকলে এই বাজেটের ভিতরে কাজ সম্পন্ন করবেন। সময় খুবই সীমিত, তাই আশা করি আপনারা খুব দ্রুত কাজ শেষ করবেন আর সময় মতো যাতে আমরা রপ্তানি করতে পারি। জি স্যার, আমরা নিজেদের পুরোটা দিয়ে কাজ সম্পূর্ণ করব। ঠিক আছে, সেটা হলো। আর চৌধুরী সাহেব, আপনি একটু কষ্ট করে আমার কেবিনে আসবেন। জি স্যার। আসলে আমি যেহেতু বাংলাদেশের টপ 1 বিজনেসম্যান, তাই সব কোম্পানি আমার আন্ডারে কাজ করে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি তার মধ্যে একটা। এদিকে কেবিনে চৌধুরী সাহেব, বিগত বছরে আপনার কোম্পানি 400 কোটি টাকা লস করেছে, তার কারণ কি আমি জানতে পারি? আসলে স্যার, আমার ম্যানেজার অফিসের কিছু কন্ডিশনাল ইনফরমেশন টাকার জন্য রায় গ্রুপ অফ কোম্পানিকে দিয়ে দিয়েছে। রুদ্র রায় যে কেন বোঝে না, বামন হয়ে চাঁদে হাত দেওয়া ঠিক না। এবার ওকে হারে হারে বুঝিয়ে দিব। যাই হোক, আমাদের নতুন ডিলের জন্য রাতে একটা পার্টির আয়োজন করা হয়েছে, আশা করি আপনি আসবেন। জি স্যার, আমি আসব। আপনার কথা ফেলি কিভাবে? আজ আমার এত সফলতার পিছনে আপনার অবদান অনেক বেশি। আরে কি বলেন, আপনি অনেক সৎ একজন মানুষ, তাই সেই সামান্য সহযোগিতা করেছিলাম। ওটা সামান্য সহযোগিতা না স্যার, ওটা আমার কাছে অনেক বেশি কিছু। আচ্ছা স্যার, এখন উঠি, অফিসে কিছু কাজ বাকি আছে, রাতে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাবেন। রাসেল চৌধুরী অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে অফিসের দিকে যেতে থাকেন আর ভাবতে থাকেন, ছেলেটার ভিতরে কোনো অহংকার নেই, সবার সাথেই ভালো ব্যবহার। এমন মানুষ পাওয়া খুবই কঠিন। ভাবতে ভাবতে তিনি অফিসে পৌঁছে যান। এদিকে আমি আজ অনেক ক্লান্ত, তাই আমি ম্যানেজারকে কাজ বুঝিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। পিছনে পিছনে রাশেদও বের হয়ে আসে, গাড়ির দরজা খুলে দেয়। আমি গাড়িতে বসে আমার প্রিয়তমার কথা ভাবতে থাকি, আবারও কবে তার দেখা মিলবে। রাসেল চৌধুরী কাজ শেষ করে মেয়েকে নিয়ে বাসায় ফেরেন আর বলেন,
মা, আজকে সন্ধ্যায় নতুন ডিলের জন্য একটা বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে যেতে হবে, তুই রেডি থাকিস। বাবা তুমি তো জানো আমার এই সব প্রপার্টি ভালো লাগে না। মারে, এটা আমাদের বসের পার্টি, আমি চাই তোর সাথে তোর পরিচয় করিয়ে দিতে, কারণ আমার পর এই অফিসে বস তুই, আর আমার এখন বয়স হয়েছে, এবার তোকে অফিসে বসতে হবে মা। বাবা আমার এইসব কিছু লাগবে না, শুধু তোমাকে লাগবে। আচ্ছা অনেক কথা, আমি কফি করে নিয়ে আসি। এই বলে ঋতু কফি করতে চলে গেল, আর রাসেল চৌধুরীর মনে এক অজানা চিন্তাতে গ্রাস করে নিল। মনে মনে মা মরা মেয়ে আমার বিজনেসের জন্য অনেক শত্রু করে নিয়েছি, কখন কি হয়ে যায় জানি না। স্যারের সাথে একটা কথা নিয়ে বলতে হবে। তখন রিটু কফি নিয়ে আসলো আর দেখলো তার বাবা কিছু একটা নিয়ে টেনশন করছে। তখন সে বলল, বাবা তুমি ভাবছো এত কেন বিষয় নিয়ে তুমি টেনশনে? মেয়ের কথায় রাসেল চৌধুরীর ধ্যান ভাঙল। তখন তিনি বললেন, না রে মা, কিছু না। নাও বাবা কফি খাও। এটা বলে কফির মগটা এগিয়ে দিল আর ভাবতে লাগলো। কি এমন হয়েছে যেটা নিয়ে বাবা এত টেনশনে আছে? সন্ধ্যায় পার্টিতে একে একে সব গেস্ট আসতে শুরু করেছে। সবাই চলে আসার পর এখন আমার আসার বাকি আছে। এক সময় সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তারা যার জন্য অপেক্ষা করছিল সেই মানুষটা আসলো বাহিরে। একে একে 15টা গাড়ি দাঁড়ালো। একে একে গার্ডরা বের হয়ে একজন গাড়ির দরজা খুলে দিল। সেখান থেকে বের হয়ে আসলো কিলারম্যান প্রিন্স। পরনে তার সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক শু, এজন্য ম্যান ইন দ্য ব্ল্যাক। মেয়েরা তো চোখ দিয়ে গিলে খাবে। সেখানে মিডিয়ার লোকেরা ভিড় করেছে, কিন্তু গার্ড কাউকেই আসতে দিচ্ছে না। পার্টি হলে ঢোকে। একে একে সবার সাথে পরিচয় হয়ে শেষে রাসেল চৌধুরী আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসলে আমি রাসেল চৌধুরীর সাথে থাকা মেয়েটার চোখ দেখেই ঘায়েল হয়ে গেছি। এই চোখে যেন হাজারো মায়া আছে। চোখটা দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। অবাক করার বিষয় হলো শুধুমাত্র চোখটা দেখেই ঘায়েল হয়ে আছে। এসব ভাবছিলাম, তখন রাসেল চৌধুরীর কথায় ধ্যান ভাঙল। স্যার, এ আমার মেয়ে ইসরাত জাহান ঋতু। আর ঋতু, উনি হলেন এশিয়ার নাম্বার 1 টপ বিজনেসম্যান আর বাংলাদেশের টপ 1 বিজনেসম্যান, আর আমরা ওনার আন্ডারে কাজ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার কথা বাবার মুখে অনেক শুনেছি, আর আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আরে না, কি বলেন এসব? এটা সাহায্য কেন বলছেন? আপনারা সৎভাবে কাজ করেন, এতেই আমি খুশি। এভাবে আমাদের দুজনের ভিতরে কথা চলতে থাকে। পার্টির এক পর্যায়ে উৎস রায় ঋতুর সাথে কথা বলার উছিলায় ওর শরীরে হাত দেয়। এটা আমার চোখ এড়ায় না, আমার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। পরে নিজেকে সংযত রেখে রাশেদকে ডাকলাম আর বললাম, রাসেল, উৎস রায়কে আমার আস্তানায় নিয়ে যাবি। ওকে আজ কিছু একটা বোঝাবো। আমার মায়াবতীর দিকে তাকানো তো দূরের হিসাব, ও তো হাত দিয়েছে ওকে। কিন্তু স্যার, ওনাকে এভাবে তুলে নিয়ে গেলে অনেক সমস্যা হবে। তো এই কথা শুনে যেন আমার চোখে আগুন ধরে গেল। সাথে সাথে রাসেলের কলার চেপে ধরে বললাম, তুই দেখছি আজকাল একটু বেশি মুখ খুলছিস। তুই হয়তো ভুলে গেছিস আমি কে আর কি করতে পারি। যদি নিজের মৃত্যু না চাস, যেটা বলেছি সেটা কর, নয়তো। জি স্যার, হয়ে যাবে, এবারের মতো ক্ষমা করে দেন। আমাদের ভিতরের কথা আড়াল থেকে কেউ একজন শুনে ফেলে, আর তার মুখে দেখা যায় এক হিংস্র হাসি, যার শেষে কি হবে কেউ জানে না। পার্টি শেষে যে যার মতো বিদায় নিয়ে চলে যায়, আর এইদিকে আমি আমার মায়াবতীকে দেখতেই ব্যস্ত। একসময় তারাও চলে যায়, এখন শুধু আমি থেকে যাই। আমি মনে মনে ভাবছি, মায়াবতী, কবে যে তোমাকে পাবো, কবে তোমাকে মনের কথা বলতে পারবো। এসব ভাবতে ভাবতে আমিও নিজের গন্তব্যে বের হয়ে যাই। সেটা সবার অজানা। রাতে আমার আস্তানায় উৎস রায়কে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। উৎস রায় এখনও অজ্ঞান, তাই সে এখনও বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে। হঠাৎ ওর জ্ঞান ফিরিল আর নিজেকে অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। তার মাথার ওপর একটা ছোট লাইট আছে, পাশে সব অন্ধকার। তবে সে বুঝতে পারল তার সামনে চেয়ারে কেউ বসে আছে। কে রে তুই? তুই জানিস আমি কে? আমার পরিচয় কি? আমার পাওয়ারের ধারণা আছে তোর? কুকুরের পরিচয় হলো সে কুকুর, আর কোনো পরিচয় নেই ওর।
আর তুই তো কুকুরের থেকেও খারাপ। তোর আমার পাওয়ারের ধারণা নাই। তুই জানিস আমি কে? কে রে তুই? কোন খান ছেলে? তুই সাহস থাকলে সামনে আয়। এ কথা শুনে সামনে থাকা মানুষটা যেন এক ভয়ানক মানুষে পরিণত হয়ে গেল আর এক ঘুষি দিল উৎস রায়ের মুখে। একে তো তুই তুকারি, তার ওপর মাকে গালি, এই দুইটা আমার একদমই সহ্য হয় না। তখন বললাম, তুই জানিস আমি কে? তুই মাকে গালি দিয়ে ভুল করেছিস। এবার আমার পরিচয়টা জেনে নে। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া লর্ড। পুরো আন্ডারওয়ার্ল্ড যার এক ইশারাতে কেঁপে ওঠে, যাকে লর্ড অফ ডেথ বলা হয়। আমি হলাম সেই লর্ড অফ ডেথ বা কোবরা কিং, যেটাই বল না কেন। আমাকে দেখা মানে মৃত্যুকে দেখা। এটা শুনে উৎস রায়ের রুহু বের হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ এখন সে যার সামনে, তাকে দেখে মৃত্যুও ভয় পায়। আর সেখানে সে একজন সাধারণ মানুষ। সে ভয়ে ভয়ে বলে, ভাই ভাই আমাকে মাফ করে দেন। আমি জানতাম না এটা আপনি। জানলে এমনভাবে কথা বলতাম না। আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। হাত জোর করে আমাকে ছেড়ে দেন। এবার তো বুঝেছিস আমি কে? সে যাই হোক, তুই রাসেল চৌধুরীর মেয়ের শরীরে হাত দিয়েছিস কেন? এটার উত্তর দে আমাকে। আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু ও আমাকে না করে দিয়েছে। তাই ভাবলাম একটু ভাব করে ওকে। এটা শুনে আমি ওর বুকে লাথি মারলাম। তারপর ওকে তুলে বললাম, তোর কলিজা আছে, বলতেই হবে। তোকে জানে মেরে ফেলতাম, তবে না, তোকে বাঁচিয়ে রাখবো। আর দেখবি মায়াবতীকে আমি কি করে আপন করে নেই, তারপর তোকে মারব। ততদিন জীবনের মজা নেই। তখন কাউকে ডেকে বললাম, এই, একে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আয়। আর তুই পরের বার তোকে যদি ঋতুর আশেপাশেও যদি দেখি, তাহলে মনে রাখিস তোর লাশ তোর পরিবারের কেউ পাবে না। মনে রাখিস কথাটা। এরপর উৎস রায়কে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে আসলো। আপনারা হয়তো ভাবছেন যে কে এই উৎস রায়। আসলে এই উৎস হলো রায় গ্রুপ অফ কোম্পানির মালিক। এদিকে ঋতু মনটা যেন পার্টিতে রেখে এসেছে। তার কিছুই ভালো লাগছে না। সে ভাবছে, মনে মনে একটা ছেলে এতটা সুন্দর কিভাবে হয়, ওকে দেখে আমার মনের ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না তো, যাই বাবার সাথে একটু কথা বলে আসি। ঋতু তার বাবার সামনে গেল আর দেখলো তার বাবা বই পড়ছে। তখন সে তার বাবাকেও ডাকলো। বাবা, আসবো? আয় মা, আর বাড়িটা তোর। আমার রুমে আসতে তোর অনুমতি নিতে হবে না। তা হয় না বাবা, তুমি আমাকে ছোট থেকে শিখিয়েছ কারো রুমে যেতে হলে আগে অনুমতি নিতে হয়। তোমার শেখানো কথা আমি অমান্য করি কিভাবে? রাসেল চৌধুরী ভাবেন মেয়ে তার মায়ের মতো হয়েছে। উনি মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন। এটা ভেবে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে। আর ঋতু তা মুছে দেয় আর বলে, বাবা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমিও কাঁদবো। আমি আছি তো, কেঁদো না বাবা। রাসেল চৌধুরী বাকরুদ্ধ হয়ে গেছেন মেয়ের এমন বাচ্চামি কথা শুনে। মেয়ে বড় হয়েছে, কিন্তু ভিতরের বাচ্চাটা এখনও থেকে গেছে। তাই তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে, তুই তো আমার জীবন। তোকে ছাড়া থাকি কিভাবে বল? এখন বল, আজ রাতে আমার রুমে কেন? কোনো মতলব আছে নাকি আমার মায়ের? ঋতু রেগে গিয়ে বলল, বাবা, তুমি এটা বলতে পারলে? আমি তোমার রুমে আসতে তোমার মনে হয় আমি মতলবে এসেছি? যাও, তোমার সাথে আরই কথাই নাই তোমার সাথে। এটা বলে রেগে তার রুমে চলে গেল। ঋতুর বাবা ভাবছে, এ রে, মেয়েটা রেগে আছে। আগে ওর কথা শোনা উচিত ছিল। দেখি তো, ওর রাগ ভাঙাতে হবে। তারপর তিনি ঋতুর রুমের বাইরে গিয়ে ডাকলেন, কিন্তু দরজা না খোলায় তিনি মনে করলেন হয়তো ঘুমিয়ে গেছে, যায় সকালে মানিয়ে নেবে। এটা বলে তিনিও চলে যান নিজের রুমে। এদিকে আমি আমার আস্তানা থেকে বের হওয়ার সময় রাশেদকে বললাম, উৎস রায়ের ওপর নজর রাখ, কি করে, কোথায় যায়, সব খবর আমার চাই। আর ডেভিলের খবর নিতে বলেছিলাম, কি হলো ওটার? জি কিং ডেভিল কই আছে সেটা জানি না, তবে ওর ছেলে জানে ডেভিল কই আছে। ওর ছেলেকে চোখে চোখে রাখ। ডেভিলকে আমার চাই, যে কোনো মূল্যে।
তারা বেরিয়ে পড়ে বাড়ির দিকে। আর এদিকে কেউ বলছে, আমি জানতাম তোমার দুর্বলতা নাই, কিন্তু এখন দেখি আছে। তুই আমার সব শেষ করেছিস, এখন তোর পালা। সকালে রাসেল চৌধুরী ঋতু রুমের বাইরে গিয়ে দেখে এখনও রুম লক করা। অনেক ডাকার পরও যখন দরজা খুলল না, তখন দরজা ভেঙে দেখে ঋতু সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। তিনি এটা দেখে আঁতকে উঠলেন। দৌড়ে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে দেখেন ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, সারা শরীর পানিতে ভিজে আছে। মনে হয় সারা রাত পানিতে ভিজেছে, তাই এমন অবস্থা। উনি কেঁদে ফেলেছেন, কারণ ঋতুই এখন ওনার বেঁচে থাকার শেষ সম্বল। উনি তাড়াতাড়ি ডাক্তারকে কল দিয়ে আসতে বললেন। ডাক্তার এসে দেখে বলল, স্যার, ঋতু একদম বিপদমুক্ত। পানিতে ভিজার কারণে জ্বর আসছে, টেনশন কিছু নেই। আমি ওষুধ লিখে দিয়েছি, ওগুলো খাওয়াবেন। আর ওকে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিছি। আজকের দিনটা ওকে আরাম করতে দিন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে এখন আমি আসি, খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর, আর ধন্যবাদ আসার জন্য। আরে স্যার, কি বলেন, এটা আমার কর্তব্য। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এদিকে সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে একা একা। অন্যদিন বডিগার্ড না ডাকলে উঠতাম না, কারণ হলো নিজের মায়াবতীকে এক পলক দেখা। আমি রাশেদকে ডাকলাম। রাশেদ, আজকে কি কোনো মিটিং আছে? হ্যাঁ স্যার, আছে। আজকে সব মিটিং ক্যান্সেল করে দে, আজকে কোথাও যাব না। কিন্তু স্যার, এতে আমাদের অনেক লস হয়ে যাবে। লস হলে হবে, এতে আমার কোনো যায় আসে না। তোকে যেটা বলেছি সেটা কর। জি স্যার। রাশেদ এটা বলে বের হয়ে যায় আর ভাবতে থাকে, স্যারের কি হয়েছে? আজ মিটিং ক্যান্সেল করতে বলছে। ওনার হয়টা কি আল্লাহ ভালো জানে। এদিকে রাসেল চৌধুরী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ওখানেই ঘুমিয়ে গেছিলেন। হঠাৎ করে ঋতুর ঘুম ভেঙে যায় আর দেখে ওর বাবা ওর মাথায় হাত দিয়ে আছে। তখন সে তার বাবাকে বিছানাতে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে কিচেনে যায় সকালের নাস্তা বানাতে। একসময় রাসেল চৌধুরীর ঘুম ভেঙে যায় আর উনি দেখেন ঋতু নেই। উনি ভয়ে নিচে এসে দেখেন পুরো হলরুম ফাঁকা। উপরে যাবেন, তখন কিচেন থেকে কিসের শব্দ আসে। তখন তিনি সেদিকে যান, দেখেন তার মেয়ে অসুস্থ শরীরে রান্না করছে। এটা দেখে তিনি ঋতুকে বললেন, মা, তুই এসব কি করছিস? তুই কাল সারা রাত অসুস্থ ছিলি, আর সকাল হতে না হতে কাজ শুরু করলে। ছাড়, কাজ করতে হবে না, আমরা বাইরে খাবো, রেডি হয়ে আয়। কেন বাবা, রান্না করলে কি হবে? এই একটা জিনিস যেটা আমার করতে ভালো লাগে। রাসেল চৌধুরী এবার রেগে গেলেন আর বললেন, তোকে যেটা মানা করেছি তুই সেটা শুনবি, এর উপরে আর একটা কথা বলবি না। ঋতুর মন খারাপ হয়ে গেল, কারণ তার বাবা তার সাথে কোনোদিনও এভাবে কথা বলে না। এদিকে রাসেল চৌধুরী বুঝে গেলেন তিনি মেয়ের সাথে একটু বেশি রেগে কথা বলেছেন, এতে তার মেয়ে মন খারাপ হয়ে গেছে। এদিকে আমি সকালে নাস্তা করে রুমে বসে অফিসের কাজ করছিলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। রিসিভ করার পর এমন কিছু শুনে যেটায় আমার রাগের সীমা ছাড়িয়ে যায়। ফোন আছাড় মেরে ভেঙে ফেলি আর চিৎকার করে রাশেদকে ডাকতে থাকি। এদিকে বেচারা রাশেদ নিচে বসে জুস খাচ্ছিল। আমার চিৎকার শুনে জুস আটকে যায়, এতে ওর নাক দিয়ে জুস বের হয়ে যায়। দৌড় দিয়ে রুমে আসে, এসে দেখে রুমে সব কিছুই ভেঙে গুড়িয়ে দিয়েছি আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, স্যার কি হয়েছে? আমাকে যাচ্ছিলেন? কোথায় ছিলি তুই? আর আমার লোকেদের মারার সাহস করে কে? তুই কি করছিলি? যখন এসব হয় যে আমার লোকেদের মেরেছে তার লাশ আর কাটা মাথা আমার চাই, যে কোনো মূল্যে। নয়তো তুই জানিস আমি বের হলে রাস্তায় মানুষ থাকবে না, জাহান্নামে পরিণত হয়ে যাবে চারিদিক। তোর হাতে 2 ঘন্টা সময়, এর ভিতরে খোঁজ নে কে আছে এর পিছনে, কে আছে। আর নয়তো তোর ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। আমার কথাই শেষ কথা, এটা ও জানে, তাই চুপচাপ থাকলো আর বলল, জি স্যার, মনে থাকবে। বলে বের হয়ে গেল নিজের গন্তব্যে। কি হয়েছিল বুঝতে পারলেন না তো চলুন বুঝিয়ে বলছি। তখন মাফিয়া গ্রুপের যে দেখাশোনা করে তিনি ফোন করে জানিয়েছেন শহরের বিভিন্ন জায়গাতে আমার লোকের লাশ পাওয়া গেছে। এটা শুনে আমি রেগে যাই। তারপরে তো সব জানেন,
এখন গল্পে ফিরে আসি। আমি রেগে ঘরের ভিতর পায়চারি করছি আর ভাবছি কে হতে পারে যে আমার লোকেদের মারবে। যেখানে আমার লোকেদের শরীরে হাত দেওয়ার আগে সবাই 100 বার ভাবে, তাহলে কে সে ব্যক্তি যে আমার সাথে লাগতে আসবে? তখন কোথা থেকে রাশেদ দৌড়ে রুমে আসে আর তাকে দেখে বললাম, বল রাশেদ, কি খবর পেলি? তবে এমন কিছু বলিস না যেটা শুনে আমার মাথা গরম হয়। কিং, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 100 লোককে মেরে ফেলছে আর আপনার 10 জন ছেলেকে ধরে নিয়ে গেছে। একদমে কথাগুলো বলে থামে। তখন ওর নজর যায় আমার চেহারাতে। দেখে চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে আছে। চেহারাতে যেন আগুন লাগলেই যেমন লাল হয়ে যায় তেমন হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে 2 কদম পিছিয়ে যায়। তখন আমি বললাম, কে আছে এর পিছনে? নামটা একবার বল শুধু। ওর জীবন আমি জাহান্নাম না করেছি? বল, কে করেছে এমন? কথাটা চিৎকার দিয়ে বললাম। এতে করে রাশেদ ভয়ে যায় অবস্থা, তাও ভয় সংযত রেখে বলে, কিং, এটা ডার্ক কুইনের ডান হাত শাকিল করেছে। আর এটাও জানতে পেরেছি ওর পরের টার্গেট আপনি আর আমাদের কোম্পানি। এ কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একসময় জোরে জোরে হাসতে শুরু করলাম। আমার হাসি দেখে রাশেদের মনের ভয় বেড়ে গেছে। ও বুঝতে পারছে এবার কেউ নিজের জীবন হারাবে। তখন বললাম, বলিস কি রে, আমাকে মারবে? আমাকে? ডেথ লর্ডকে মারবে? আসতে দে, আমিও দেখি ডার্ক কুইনের ডান হাতের কত দম যে আমার সাথে লাগতে আসে। এখন একটা কাজ, আন্ডারগ্রাউন্ড থেকে ওদের বের কর আর দিন রাত রাস্তায় টহল দিতে বল, বাকিটা আমি দেখছি। এই কথা বলে বাসার বাইরে সুইমিং পুলের সামনে এসে বসলাম আর সিগারেট জ্বালালাম আর বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিলাম। এখন হয়তো কারো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এদিকে রাশেদ কল দেয় আন্ডারগ্রাউন্ড লিডার রুদ্রকে। রুদ্র কিংয়ের অর্ডার আছে তোর জন্য। বল বন্ধু, কি অর্ডার আমার জন্য? ওদের বের হওয়ার সময় হয়ে গেছে, ওদের বের করে দে। আর বল রাস্তায় দিনরাত টহল দিতে। ঠিক আছে, কিন্তু ওরা আগের থেকে অনেক হিংস্র হয়ে গেছে। ওদের সামনে যেতে আমরা ভয় করে, আর ওদের বাইরে বের করলে তো সব ধ্বংস হয়ে যাবে। হোক, যেটা হবে দেখা যাবে। তাড়াতাড়ি ওদের ছেড়ে দে আর তুইও চলে আয়, তোকেও দরকার। ঠিক আছে বন্ধু, আমি আসছি ওদের নিয়ে। এটা বলে কলটা কেটে দেয়। আপনারা হয়তো ভাবছেন ওরা তুই করে কথা বলছে। একজন টিম লিডারকে তুই করে বলা ঠিক না। আসলে ওরা বন্ধু। ওরা দুইজনই অনাথ। একদিন আমি দেখি ওরা রাস্তায় ময়লা কুড়িয়ে সেগুলো বিক্রি করে খাচ্ছে। তারপর ওদের ওপর নজর রাখি। একদিন কিছু টোকাইকে মেরে মাটিতে শুয়ে দেয়। তখনই বুঝতে পারি এদের আমার লাগবে। আর তখন থেকেই ওরা সৎভাবে আমার হুকুম পালন করছে। রাশেদ হয়ে যায় আমার ডান হাত আর বাম হাত রুদ্রকে করে দেই আন্ডারগ্রাউন্ডের লিডার। এবার হয়তো বুঝতে পেরেছেন। তাহলে গল্পে ফিরে আসে। রাশেদ চলে আসে আমার কাছে, এসে বলে রুদ্র ওদের নিয়ে আসছে। এটা শুনে আমার মুখে ভয়ঙ্কর এক হাসির রেখা দেখা গেল। এতক্ষণ যাদের আনার কথা বললাম আসলে তারা হলো মানুষরূপী একটা হিংস্র জন্তু। ওরা একজনই একটা পুরা দলকে শেষ করে ফেলতে পারে। সেখানে ওরা 5000 জন আছে। তাহলে ভেবে নিন কি হতে পারে। এদিকে ঋতু রুমে এসে কান্না করতে শুরু করে। তার মায়ের ছবি বুকে জড়িয়ে ছবিটা সামনে এনে বলতে থাকে, মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? জানো মা, বাবা অনেক পড়তে গেছে, আমাকে সহ্য করতে পারে না। তুমিও আমাকে যেমন খাইয়ে দিতে, বাবা দেয় না। বাবা সারাদিন অফিসে থাকে, আমাকে সময়ই দেয় না। কেন আমাকে রেখে চলে গেলে? আমাকে সাথে নিয়ে যেতে মা। মায়ের ছবি বুকে জড়িয়ে কাঁদতে শুরু করে। আজ যেন ওর চোখের বাঁধ ফুলে গেছে। ওর কথা এতক্ষণ দরজায় দাঁড়িয়ে রাসেল চৌধুরী শুনছিলেন। কথাগুলো শুনে যেন ওনার পৃথিবী থমকে গেছে। না চাইতেও উনি মা মরা মেয়েটাকে এত কষ্ট দিয়ে ফেলেছেন। আজ ওনার চোখেও পানি। এ পানি যেন কিছু হারিয়ে ফেলার। উনি চলে যাবেন। তখন পিছন থেকে ঋতু ডাকে আর বলে, বাবা কিছু বলবে? আসলে চোখে কি যেন পড়েছিল, তাই একটু দেরি হলো। সরি বাবা, আমি এখনো তৈরি হয়ে আসছি। আসলে ঋতু যখন কাঁদছিল তখনও দেখতে পায় ওর বাবা দাঁড়িয়ে আছে।
তাইও জলদি মায়ের ছবি রেখে বাবাকে ডাক দেয়। ঋতুর বলা কথাগুলো যেন এবার সরাসরি ওনার মনে আঘাত করে। তবে উনি অবাক হন যে ঋতু ঠিক ওর মায়ের মতো মিথ্যা বলতে পারে না। এতে উনি আরও ভেঙে পড়লেন। পরে উনি এগিয়ে এসে ঋতুকে বললেন, মারে তুই আমাকে ক্ষমা কর, আমি না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। যখন তোর পাশে আমার থাকা দরকার ছিল তখন আমি কাজের পেছনে ছুটেছি, আমাকে ক্ষমা করে দে। বাবা তুমি এসব কি বলছো? আমি কিছু মনে করিনি। আর তুমি ক্ষমা চাইবে না বাবা, সন্তানের কাছে ক্ষমা চায় না। তুমি আমার ভালো বাবা, আগেও ছিলে এখনও আছো। বলে তার বাবাকে জড়িয়ে ধরে আর কেঁদে দেয় যে তার বাবাকে কাছে পেল। রাসেল চৌধুরী তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তুই তোর মায়ের মতো হয়েছিস, মিথ্যা বলতে পারিস না পাগল মেয়ে। কাঁদিস না, চল আমরা আগামী 7 দিন ঘোরাঘুরি করব। 7 দিন অফিস যাব না, তোকে এখান থেকে প্রতিদিন খাইয়ে দিব। এখন কাঁদা লাগবে না, চল বাইরে থেকে ঘুরে আসে আর নাস্তা করে আসে। ঋতু আজকে এত খুশি যা ভাষায় বলে বোঝাতে পারবে না সে। এতদিন যেটা চেয়েছিল সেটা আজ থেকে পাবে বলে সে অনেক খুশি। আর এদিকে রুদ্র চলে আসে ওদের নিয়ে আমার বাড়িতে। আমার বাড়ির এরিয়া বিশাল, তাই এতজন থাকাতে সমস্যা হয়নি। ওরা বাড়ির বাইরে দাঁড়ায়, তখন রাশেদ এসে আমাকে বলে ওদের আসার কথা। তখন আমি বাইরে আসলাম। সবাই আমার সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে পড়ে। সবার সাথে রুদ্রও বসে পড়ে। ওদের দেখে মনে হচ্ছে সৈন্যরা তাদের রাজাকে সম্মান করছে। তখন আমি সবাইকে উঠতে বললাম আর রুদ্রকে কাছে ডেকে টেনে একটা চর মারলাম। সবাই ভয় পেয়ে যায়। রাশেদের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে আর রুদ্র ভাবছে ওর কি কোনো ভুল হয়েছে কি না। কিং, আমার কি কোনো ভুল হয়েছে? তোকে না বলেছি আমার সামনে তুই মাথা নিচু করবি না, তারপরও কেন মাথা নিচু করেছিস? তোদের কি কোনোদিন পর ভেবেছি? তোদের নিজের ভাই ভেবেছি। আর এই হারামজাদা স্যার নয়তো কিং বলবে। সরি ভাই, আর বলবো না, আর মাথা নিচু করবো না। আমি ভেবেছি আপনিও সবার মতো রাগ করবেন, তাই আর কি। আর রাশেদ আমাকে বলেছে আপনাকে কিং বলতে। রাশেদ বুঝতে পেরেছে এবার ওর মার খাওয়ার পালা। তারপর ভয়ে ভয়ে বলল, ও সেরা, তোর কবে বললাম কেন আমাকে মার খাওয়াতে চাস? চুপ থাক। আর তখনই এক চর পরে রাসেলের গালে। ঠিক আছে, এবার তোরা আমার ভাই, সবাইকে হারিয়ে তোদের আপন করেছি আর তোরা সেই পর ভাবলি। তারপর আমি কাঁদলাম। এটা দেখে ওরা জড়িয়ে ধরলো। এতে আমার মনে আলাদা খুশি কাজ করছে। ভাই, আজকের পর আর এমন হবে না। সরি। রুদ্র, আজ এখন থেকে টহল দেওয়া শুরু কর। রাস্তা যেন কেঁপে যায়। মানুষের মনে আমি আতঙ্ক দেখতে চাই। কেউ যদি মাথা তুলে তাহলে বাকিটা মনে হয় বলে দিতে হবে না। ঠিক আছে ভাই, আমি কাজে লেগে পড়ছি। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, তোমরা এখন থেকে আতঙ্ক ছড়াতে শুরু করো। আজ থেকে তোমরা আমার সাথে থাকবে। আর রুদ্র, তুই আর রাশেদ, আমার নতুন এলাকার কাজ কতদূর? কাজ শেষ, আমরা আজ থেকে উঠতে পারবো। আমি সিকিউরিটি চেক করতে বলছি। ঠিক আছে, তাহলে কথা ওটাই থাকলো। আমাদের নতুন ঠিকানায় দেখা হবে। আর আমি সবার চেহারাতে আতঙ্ক দেখতে চাই। আমার কথা বলার সাথে সাথে সবাই একসাথে জাগর দিয়ে উঠল। এতে করে এলাকা কেঁপে গেল। আশেপাশে সবাই ভয়ে নিজেদের বাসার ভিতরে ঢুকে পড়ল। আর এদিকে খোঁজ চলে যায় ডার্ক কুইনের লোকের কাছে। শাকিল দৌড়ে কুইনের সামনে যায়। কি হয়েছে শাকিল, তুমি এমন করছো কেন? কুইন, সর্বনাশ হয়ে গেছে। প্রিন্স তার লুকিয়ে রাখা কোবরা টিমকে বের করেছে। কুইন ভাবে কে এই টিম যে শাকিল এত ভয় পাচ্ছে। শাকিল, তুমি এত ভয় কেন পাচ্ছ? আর কি এই টিম? কুইন, এটা কিংয়ের প্রধান অস্ত্র। এই টিমের সামনে টিকে থাকা মানে জীবনের মায়া ছেড়ে দেওয়া। ওই টিমের এক একজনের সদস্য এক একটা হিংস্র হায়না। ওরা যেখানে পা দেয় সেখান থেকে জয় করে ফিরে আসে। তাই এই টিমের নাম দ্য কোবরা। আর কেন এই নাম সেটা বুঝতে পারছেন? এই কথা শুনে আশেপাশের সবার মনে ভয় ঢুকে গেছে, কারণ তারা সবাই কম বেশি এই টিমের ব্যাপারে জানে। এদিকে আমার অর্ডার পেয়ে তারা যেন আরও হিংস্র রূপ ধারণ করেছে। রাস্তা দিয়ে 40টা গাড়ি সিরিয়ালভাবে যাচ্ছে। আর গাড়ির লোকেদের দেখে আশেপাশের মানুষ যে যেভাবে পারছে পালিয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে শহরে এখন আতঙ্ক চলবে, মৃত্যুর এক ভয়ঙ্কর খেলা চলবে। এদিকে রাসেল চৌধুরী আর ঋতু
সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরল। তারা বাসায় ফিরে তখন রাসেল চৌধুরী ঋতুকে বলে, মা যা পড়তে বস, সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, পড়া শেষ কর যা। ঠিক আছে বাবা। ঋতু চলে গেল পড়তে, আর রাসেল চৌধুরী সোফায় বসে পড়ল। আর তিনি ভাবতে লাগলেন, আজ কি সত্যি কেউ আমাদের ফলো করছিল নাকি আমার মনের ভুল? দেখা যাক কি হয়। এদিকে আতঙ্ক চালাতে থাকে কোবরা টিম। কোনো মাফিয়া দল নিজের কাজ করতে পারছে না, সবার মনে একটাই আতঙ্ক। তাই তারা সবাই একটা মিটিংয়ের ডাক দেয়। সেখানে নাইট দল, টাইগার দল, আরও অনেকে, আর এদের লিডার ডেভিল কিং এখানে আছে। আমাদের এখানে দেখার কারণটা কি? সেটা আমিও জানতে চাই। প্রিন্সকে মারতে হবে, এটাই ফাইনাল। আপনি পাগল তো হয়ে যাননি? কাকে মারার কথা বলছেন? ওকে মারতে গেলে আমরা কেউ বেঁচে থাকবো না। আর ওর সামনে যাওয়া মানে নিজের জানের মায়া ছেড়ে দেওয়া। আর আপনি তো ওর পরিবারকে মেরেছেন, তাহলে তো কথাই নেই, হাতের কাছে পেলে কুচি কুচি করে কেটে ফেলবে। আপনি চুপ করেন, ওর জন্য আমার অনেক লস হয়ে গেছে, ওকে মারতে হবে। তাহলে সেটাই থাকলো কথা, ওকে মারতে হবে। আপনারা একটা কাজ করেন, আপনাদের দলের কিছু লোক আর আমাদের দলের কিছু লোককে বলি ওর উপর হামলা করতে। ঠিক আছে, বলছি। কিন্তু ওরা তো আর জানে না যে কোবরা টিম বের হয়ে গেছে। হয়তো এবার এদেরও শেষ পরিণতি এগিয়ে আসছে। ওদের বলাতে ওদের লোকেরা বের হয়ে যায়। আমি আর রাশেদ বেরিয়ে পড়ি আমাদের নিজেদের নতুন ঠিকানার দিকে। একসময় আমরা পৌঁছে যাই। চারিদিকে গার্ড, এখানে ঢোকার কোনো সুযোগ নেই। মেন গেটের কাছে আসলে গার্ডরা দরজা খুলে দেয়। তারপর আমরা ভিতরে ঢুকলাম। এক বিশাল এলাকা, যেটা আমি আমার লোকেদের জন্য তৈরি করেছি। যখন আমি আমার বাড়ির সামনে আসলাম তখন দেখলাম 100 জার্মান শেপার্ড শিকল দিয়ে বাঁধা আছে। এটা হলো এলাকার সিকিউরিটির জন্য। হঠাৎ বাড়ির ভিতর থেকে 2টা হিংস্র জন্তুর গর্জন শোনা, যেটা ধীরে ধীরে বাইরের দিকে আসছে। যখন ওরা বাইরে আসলো সবার চেহারাতে ভয়, শুধুমাত্র আমার চেহারাতে হাসি। তখন জন্তুগুলো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চাটতে লাগলো। বুঝতে পারলেন না তাই তো? আসলে এরা হলো 2টা সিংহ। এদের আমি আফ্রিকা থেকে নিয়ে এসেছি। ওরা শুধুমাত্র আমাকে চেনে, আমি বাদে অন্য কেউ ওদের সামনে গেলে ওদের খুঁজে পাওয়া যাবে না। এরাই হলো আমার ছেলে। আজ আমি অনেক খুশি, কারণ এমন সিকিউরিটি দেখে। আর 2 সবাই একসাথে থাকবো। আর আমার 2 ছেলে ফিরে পেয়েছে। এদিকে ঋতু পড়া শেষ করে তার বাবাকে খেতে ডাকতে আসে। এসে দেখে তার বাবা অফিসের কাজ করছে। তখন সে তার বাবাকে বলে, বাবা অনেক কাজ হলো, এবার খেতে চলো। আর একটু কাজ বাকি আছে মা, শেষ করে নিয়ে আসছে। ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করছি। বলে চলে যায় খাবার রেডি করতে। কিছু সময় পর রাসেল চৌধুরী খেতে আসেন। তখন তিনি একটা প্লেটে খাবার নেন আর তার মেয়েকে খাইয়ে দিতে থাকেন। ঋতুও চুপ করে খেয়ে নেয় বাবার হাতে। এতদিন পর তার বাবা তাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে তারা যে যার রুমে চলে যায়। আর তখন রাসেল চৌধুরী ঋতুর রুমে আসে আর ঋতুকে ডাক দেন। দেখেন রুমের দরজা খোলা, মানে ঋতু এখনও ঘুমায়নি। কি রে মা, এখনো ঘুমাসনি? না বাবা, ঘুম আসছে না। আয় আমি তোকে গল্প বলে ঘুম পাড়িয়ে দে। তখন তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতে থাকেন। আর একসময় ঋতু ঘুমিয়ে যায়। উনি মেয়ের কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে আসে আর তিনিও ঘুমিয়ে পড়েন। এভাবে বেঁচে থাকুক এক বাবার তার মেয়ের প্রতি ভালোবাসা। সকালে ঋতু আর তার বাবা নাস্তা করে বেরিয়ে পড়ে। রাসেল চৌধুরী তার মেয়েকে ভার্সিটিতে নামিয়ে বাসায় চলে আসেন আর অফিসের বাকি কাজ করতে থাকেন। এদিকে ডার্ক কুইনের অনেক লোক মারা যায়, তাই কুইন রেগে আছে। তিনি শাকিলকে ডাক দেন। শাকিল, অনেক হয়েছে। আর না, তুমি গার্ড নিয়ে গিয়ে কিংয়ের লোক রাশেদকে তুলে নিয়ে আসো জলদি। কিন্তু কুইন, কিভাবে? রাশেদ সব সময় বডিগার্ডের সাথে থাকে, ওকে তুলে আনা অসম্ভব। আর তাছাড়া ও কিংয়ের ভাই, আর কিংয়ের আজ অব্দি কেউ দেখেনি। শুধু রাশেদ সবার সামনে আসে, এমনকি ও বিজনেসম্যান প্রিন্সের সিকিউরিটি দেখে। তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কেমন জটিল। আচ্ছা, এই প্রিন্স আবার কোনোভাবে কিং না তো? কুইন, প্রিন্স তো অনেক সহজ সরল আর সবার উপকার করে, উনি কিভাবে কিং হবে?
সেটাও ঠিক বলছো। যাই হোক, যেভাবেই হোক রাশেদকে আমার চাই চাই। ঠিক আছে কুইন, আমি দেখছি। এবার তুমি আসতে পারো। ডেভিল কিং, নাইট কিং আর টাইগার কিংয়ের লোকজন আমার বাড়িতে হামলা করে, কিন্তু আমাকে পায় না। আর পাবেই বা কীভাবে? আমরা তো আর এখানে নাই। এখানে শুধু 15 জন গার্ড ছিল, তাদের সাথেই পারেনি। আর সেখানে তো কিং। যাই হোক, আমি জানতাম যে এমন হামলা হবে, তাই সুযোগ বুঝে প্ল্যান করে ফেলেছি। এই খবর আমার কাছে চলে আসে সকালে। বুঝলি রাশেদ, আমি সবসময় ভাবি ডেভিল কিং নাম না রেখে বলদ কিং রাখা ভালো হতো। বলেই হাসতে লাগলাম। আমার দেখা দেখি রাশেদও হাসতে লাগলো আর বলল, ভাই ঠিক বলছেন, শালা বলত একেবারে না বুঝে কাজ করে। যাই হোক, আমি জানি ও আবার হামলা করবে, তাই রাতে মিশনে যাব। ছেলেদের তৈরি থাকতে বল, আর কোবরাদেরও নিয়ে নিবি। অনেকদিন কারোর রক্ত মাখেনি ওরা। ঠিক আছে ভাই, তাই হবে। তবে ভাই, আপনাকে একটা কথা বলার ছিল। বল, কি হয়েছে? এত দ্বিধাবোধ করার কি আছে? আসলে ভাই, আমি একজনকে ভালোবাসি। আর তখনই রুদ্র আসে আর সুযোগ কাজে লাগাই। ভাই হবে হয়তো কোনো সাতচুলনত পেতনি। ওই শালা, আমিও তো তাও পেতনিকে ভালোবাসি, আর তুই তো তাও পারিস না, আবার বড় বড় কথা বলিস। দেখলেন ভাই, সত্যি বললাম আর ওর শরীরে আগুন ধরে গেল। একথা শুনে রাশেদ রাগে ফুলে গেল আর শুরু হলো ওদের মজার মারামারি। এটা দেখে আমি হাসছি। তারপর বললাম, আরে থাম থাম, তোরা মেয়েদের মতো চুলটানাটানি করিস না। এটা তোদের বউদের জন্য রেখে দে। তা রাশেদ, কি বলছিলি বল। আসলে ভাই, আমি না যে মেয়েকে ভালোবাসি তাকে আপনি চিনেন। আমি ভাবছি আমি চিনি এমন মেয়ে কে আছে। এসে মেয়ে, নাম বল। নাম না বললে চিনব কিভাবে? ওই মেয়ের নাম ইশরাত জাহান, রাসেল চৌধুরী মেয়ে। এটা শুনে আমি দাঁড়িয়ে যাই, সাথে রুদ্র, কারণ ও জানতো আমি ঋতুকে ভালোবাসি আর রাশেদ ওকেই চেয়েছে। রাশেদও অবাক হয়ে যায়। আমি, রুদ্র দুজনে দাঁড়িয়ে যাই। তখন আমি বসলাম আর বললাম, তা মেয়েটা কি তোকে ভালোবাসে? আসলে ভাই হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা কাউকে জানাইনি, আজকে জানাবো, তাই আপনাকে বললাম। এটা শুনে আমার মন পুরাই ভেঙে গেল। আমার যেন পৃথিবী ধ্বংস হয়ে গেল। আমার মায়াবতী অন্য কাউকে ভালোবাসে, তাই আমি ওখানে আর 1 মিনিটও না বসে চলে আসি, গাড়ি নিয়ে, একা, বডিগার্ড ছাড়া। তখন রুদ্র রাশেদকে বলে, আরে বলো, তুই আর বলার সময় পেলি না, আর বললি এমন কথা বললি যা ভাবার বাইরে। কেন, কি এমন বললাম? আমার মনের কথা ভাইয়ের সাথে শেয়ার করলাম। তোর যা ভালো লাগে কর। বলে চলে গেল আমার পিছনে আমাকে খুঁজতে, কারণ আমার একা থাকা ঠিক না। আপনারা ভাবছেন যে রুদ্র কোথা থেকে আসলো। আপনারা তো জানেন আমি ওদের বলেছিলাম আমার সাথে থাকার জন্য। ওরা এখানে, আর এদিকে দুপুরে ঋতু ক্লাস শেষ করে বাসায় আসে আর ওর বাবাকে খুঁজতে বাবার রুমে যায়। গিয়ে দেখে বাবা শুয়ে আছে, তাই সে আস্তে করে ডাক দেয়, কারণ সে তার মনের কথা তার বাবাকে জানাবে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। রাসেল চৌধুরী শোয়া থেকে উঠে বসেন, কারণ তিনি আজ অবাক। তার মেয়ে তাকে নিজে থেকেই কিছু বলতে চেয়েছে, তাই তিনি বললেন, বল মা, কি বলবি? বাবা, আমি একজনকে ভালোবাসি। বলে লজ্জায় মুখ নিচু করে নিল। তখন রাসেল চৌধুরী বলল, কে সেই ছেলে রে মা? ঋতু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বাবা তার কাছে জানতে চেয়েছে। তখন সে বলল, বাবা, ওর নাম রাশেদ রেজওয়ান, বিজনেসম্যান, প্রিন্সের ভাই। এবার রাসেল চৌধুরী অবাক, কারণ তার বলার মতো কিছুই নেই। কারণ আমার মধ্যে আর তাদের ভিতরে আকাশ জমিন তফাত। তাও মেয়ের মন রাখতে বললেন, মারে, এটা কি ঠিক হবে? দেখ, একে তো আমরা ওনার আন্ডারে কাজ করি, তারপর ওদের সাথে আমাদের যায় না। বাবা, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, আজ চাইলাম। তুমি কি আমাকে দিবা না? উনি তো ঝামেলাতে পড়ে গেলেন। মেয়ে কোনোদিনও কিছু চায়নি, আজ চেয়েছে, তাও যদি দিতে না পারে। তারপর বললেন, আচ্ছা, এই বিষয়ে আমি স্যারের সাথে কথা বলবো। ঋতু তো খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি আমার সব থেকে বেস্ট বাবা। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। যা এখন ফ্রেশ হওয়া, দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। ঋতু খুশি মনে চলে যায়
রুমে গিয়ে রাশেদকে কল দেয়। আর এদিকে আমি চলে আসি নদীর ধারে। সেখানে নদীর ধারে বসে পড়লাম আর ভাবছি সব কেন আমার কাছ থেকে হারিয়ে যায়। এসব ভাবছি তখনই মনে হলো আমার দিকে কেউ তাকিয়ে আছে। তাই আমি ডানে বামে তাকিয়ে দেখছি কেউ নাই। তখনই আমার সামনে তাকাই আর বললাম, মানুষ পিছনে থাকে সামনের জনকে মেরে ফেলার জন্য, আর নয়তো তাকে বোঝার জন্য। আপনি কোনটা করতে চান? এই কথা শুনে পিছনে মানুষটা চমকে যায় আর বলে, বিজনেসম্যান প্রিন্স আজকাল রহস্যময় কথা বলা শুরু করলো নাকি? আমি তো অবাক, এত সুন্দর কণ্ঠ কোনো মানুষের। তখন বললাম, পিছন থেকে সামনে আসলে খুশি হতাম। তারপর মানুষটা সামনে আসে আর আমি তো মেয়েটাকে দেখে অবাক। এত সুন্দর মেয়ে, ঋতুর থেকেও হয়তো বেশি। এ যেন এক হুরপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা আমাকে দেখে ঘরের ভিতরে চলে গেছে, এক পলকে তাকিয়ে আছে আমার দিকে। এতদিন শুধু নাম শুনেছে আর আজ দেখে নিল। সমস্যা না থাকলে বসতে পারেন। তারপর মেয়েটা পাশে বসে আর বলে, তা আপনি তো সবসময় টাইট সিকিউরিটির ভিতরে থাকেন, তাহলে আজকে কেন একা আসলেন? জীবনে কিছু সময় নিজের সীমা অতিক্রম করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া ভালো। তখনই বোঝা যায় যে সীমাহীন রাস্তা আসলে কতটা সুন্দর আর মনোরম। বাহ বাহ বাহ, এশিয়ার টপ বিজনেসম্যান দেখি সাহিত্যিক প্রেমিক হয়ে গেছে। আপনার কথাই বুঝতে পারছি আপনার মন খারাপ, তাই কারণটা কি জানা যাবে? আসলে হয়েছে কি, বাবা মা বোনের কথা খুবই মনে পড়ছে। তাহলে দেখা করে আসেন তাদের সাথে। তারা যে অনেক দূরে চলে গেছে, ওই আকাশের তারা হয়ে গেছে বলে চুপ হয়ে যাই। আর মেয়েটা বুঝতে পারে আমার ভিতরে লুকিয়ে রাখা বেদনা। তখন সে বলে, দেখেন, সবাই তো আর সারা জীবন থাকে না, সবাইকে যেতে হবে একদিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলেন, অনুমতি নেওয়ার কি আছে? আপনার পুরো নাম কি? সবাই শুধু প্রিন্স বলে, আগে বেশি কিছু নেই? আছে, থাকবে না কেন? আধার রেজওয়ান প্রিন্স। আর আপনার নাম? আমার নাম পরে বলি, আর আপনার নামটা অনেক সুন্দর, আপনার মতোই। একথা শুনে আমি হাসতে শুরু করলাম। আমার হাসি দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গেছে। তারপর সে উঠে পড়ে আর সাথে আমিও উঠে পড়ি। আর আমার নাম নাজিয়া ইসলাম বলেই মেয়েটা হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমি হাত না মিলিয়ে বললাম, অপরিচিত ছেলের সাথে হাত না মিলানোই ভালো। আর বললাম, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো একদিন, কোনো সীমাহীন পথে। আর নিজেকে পর্দার সহিত রাখতে শিখুন, না হলে মৃত্যুর পর এর ভয়ানক হিসাব দিতে হবে। আসি। বলেই আমি ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসি। আর নাজিয়া ভাবতে থাকে, এমন ছেলে পাওয়া যায় না। অন্য কোনো ছেলে হলে হাত ধরার জন্য যা কিছু করত, কিন্তু এ সবার থেকে আলাদা। তার কথা মতে সবাইকে পর্দা সহিত থাকতে হবে। এতদিন তো এইভাবেই থাকলাম, এখন পর্দা সহিত থেকে দেখি। তারপর মনে মনে কথাটা বললাম, দেখা হবে আপনার সাথে, অপেক্ষায় রইলাম। তারপর সেও নিজের গন্তব্যের দিকে চলে যায়। আর এদিকে শাকিল ওদের আস্তানায় এসে ডার্ক কুইনকে বলে, কুইন, আজ বিজনেসম্যান প্রিন্স কোনো সিকিউরিটি ছাড়া বের হয়েছে, ওনাকে মেরে দেই? না শাকিল, ওনাকে মারার দরকার নেই। উনি অনেক ভালো একজন মানুষ। যদি পারো ওনার পাশে থাকো। আমার মনে হয় জলদি কেউ ওনার সাথে বেইমানি করবে। ঠিক আছে কুইন, তাই হবে। বলে তার কাজে চলে যায়। আর ভাবতে থাকে, কুইন, আজ কি হলো? যাকে মারতে চাইছিলি তাকেই বাঁচাতে বলছো? আর এইদিকে কুইন ভাবছে, মনে মনে বললাম, আপনি টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি বেঁচে থাকতে তো হবেই না। বলে মন ভোলানো একটা হাসি দেয়। এই হাসিতে নাই কোনো রাগ, শুধু আছে এক বুক ভরা ভালো লাগা, ভালোবাসা। এদিকে ঋতু কল দেয় রাশেদকে। রাশেদ তখন সিকিউরিটিদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। তখনই দেখে ঋতু কল করেছে। কল রিসিভ করে কাজ না বুঝিয়ে চলে যায় কথা বলতে। তখন গার্ডরা এই কথাটা রুদ্রকে জানায়। হ্যাঁ বলো জান, কেমন আছো তুমি? আমিও ভালো আছি। বাবাকে আমাদের কথা বলেছি, বাবা রাজি আছে। প্রিন্সকে বলেছো? হ্যাঁ বলেছি, বলার পর কই যে গেল যায় না।
শোনো, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনে। বলো। তুমি আর কতদিন ওর গোলামি করবা? এবার তো নিজের কিছু করো, কারণ তুমি যাই করো না কেন প্রিন্সের নাম হবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। বুঝতে পেরেছি। আমাকে কি করতে বলছো? প্রিন্সকে কোনোভাবে সরিয়ে তুমি ওর জায়গাতে বসতে পারবে না। কি বলছো এসব? ওকে সরানো কিভাবে? ওর পাওয়ারের ধারণা আছে তোমার কি কি করতে পারে? তারপর আমি করছি। ওর তো ধারণা নেই আমি কি করতে পারি। যাই করো না কেন ওকে না সরাতে পারলে আমাকে ভুলে যাও, কারণ আমি কারো গোলামের বউ হতে রাজি নাই। না পারলে আমাকে ভুলে যাও। আরে কি বলছো? তোমার জন্য সব করতে পারি। ওকে যদি মেরে দিই তাহলে তো খুশি তুমি। তাই করো, আমি তোমার পাশে আছি। রাখি এখন, পরে কথা বলি। ও আসার সময় হয়ে গেছে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। বাই। বাই। বডিগার্ডরা যখন রুদ্রকে জানায় ও অবাক হয়ে যায়, তখনও আমাকে কল দেয়। আমি কল রিসিভ করে হাসলাম আর বললাম, ওর খোঁজ নে কি করে, আর যদি বেইমানি করে তাহলে রুদ্র বুঝতে পারে আমি কি বলতে চেয়েছি, তাই বলল, কাজ হয়ে যাবে, ওকে বুঝিয়ে দেব যে বাপেরও বাপ আছে, আপনি টেনশন করবেন না। ঠিক আছে, যা করার কর। আর ওই দিকের কি খবর? ওরা সবাই কাজে লেগে পড়েছে, কোনো গ্রুপ মাথা তুলতে পারছে না, ভয় আছে সবাই। আমি এটাই চাই, কাজ কর তোরা, আমি সময় মতো ফিরে আসব। আর সাবধানে থাকবি, ওরা কিছু না করলে তোরাও কিছু করবি না। ঠিক আছে ভাই। রাশেদ হয়তো জানে না যে আমি ওর ধারণার বাইরে, হয়তোবা ও ওর মৃত্যু নিজেই ডেকে আনছে। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। এদিকে ডার্ক কুইন বসে আছে তার আস্তানায় আর ভাবছে আমার সাথে একবার দেখা করার দরকার। তাই ও শাকিলকে ডাক দেয় আর বলে, শাকিল, গাড়ি বের করো, আমি প্রিন্সের সাথে দেখা করতে যাব। কিন্তু কুইন, ওনার সাথে হঠাৎ দেখা করবেন, আর তাছাড়া ওনার সাথে তো এক তো সিকিউরিটি, এটা কি সম্ভব? সেটা আমি দেখব, তোমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে কুইন। শাকিল ভাবছে, আজ কি হলো সবার, কেন যে নিজে যেচে সিঙ্গর গোয়াতে মাথা ঢুকাতে যাচ্ছে? রাসেল চৌধুরী অফিসে চলে যায়, তার টেনশন কোনো ভয়ের। তাই উনি আমার সাথে দেখা করার জন্য আমার ম্যানেজারকে কল দেয়। ম্যানেজার সাহেব, স্যার কি অফিসে এসেছেন? আপনি কি বলছেন? আমি রাসেল চৌধুরী বলছিলাম, আসলে স্যারের সাথে আমার একটু দরকার ছিল। জি বলেন। না, স্যার তো এখনো আসেনি, আসার সময় হয়ে গেছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, আমি আসছি। এদিকে আমি অফিসে চলে আসি কোনো বডিগার্ড ছাড়া। যখন আমি অফিসে ঢুকি তখন সবাই অবাক, কারণ যে মানুষটা সবসময় টাইট সিকিউরিটির সাথে থাকে সে আজ একা একা। ম্যানেজার দেখতে পেল আমি আসছি, তখন আমার কাছে আসলো আর বলল, স্যার, রাসেল চৌধুরী কল দিয়েছিল, আপনার সাথে কি যেন জরুরি কথা বলার আছে। ঠিক আছে, উনি আসলে আমার কেবিনে পাঠিয়ে দিও, আর আমার জন্য এক কাপ কফি পাঠাতে বলেন। বলেই কেবিনের দিকে চলে যাই। এদিকে ডার্ক কুইন আর রাসেল চৌধুরী দুইজনে আসছে একজনের কাছে। একজন তো দেখা করতে, আর একজন কেন তা সবার কাছেই অজানা। রাশেদ বসে আছে তার রুমে, আর কার সাথে যেন কি বিষয় নিয়ে কথা বলছে আর হাসছে, আর শেষে শুধু একটা কথাই বলল, যে হোক ওকে মারতে হবে, তা না হলে ও আমাদের সবাইকে মেরে দেবে। কিভাবে করবেন যায় না, তবে জলদি কাজ হওয়া চাই। অপর পাশ থেকে কি বলছে সেটা বোঝা গেল না, তবে যে ভালো কথা না সেটা বোঝা গেল। রাখি, আমার কাজ আছে, আর সাহায্য লাগলে বলবেন। ও রুমের বাহির থেকে গার্ড শুনে নেয় কথাগুলো। সে তাড়াতাড়ি আমার অফিসে চলে আসে আমাকে জানাতে। একসময় রাসেল চৌধুরী অফিসে আসেন, এসে দেখে অফিসে কোনো বডিগার্ড নাই। অন্যদিন হলে ঢোকা অনেক মুশকিল হতো, তারপরও তাকে সিকিউরিটি চেক করে ভিতরে যেতে হলো। তারপর ম্যানেজারকে গিয়ে বলল, ম্যানেজার আমাকে জানালে ওনাকে ভিতরে আসতে বললাম। সে আর আসবো? আসুন। ভিতরে আসলে আমি বসতে বললাম। তারপর বললাম, তো কি এমন জরুরি কথা যা ফোনে বলা যাবে না? আসলে স্যার হয়েছে কি, কয়েকদিন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। তা কাউকে সন্দেহ করছেন আপনি? তেমন কেউ নাই, তবে বুঝতে পারছি না কি হবে। আর একটা কথা, আমার মেয়ে রাশেদ একজন আরেকজনকে ভালোবাসে।
তাদের বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতাম। আপনি এখন আসতে পারেন, আর এই বিষয়ে আমি এখন কথা বলতে চাই না, সরি বলে আমি আমার নিজের কাজে মন দেই। আর রাসেল চৌধুরী মনে মনে ভাবছে, আমি কি কোনোভাবে স্যারকে এটা বলে ভুল করলাম না তো? বলে বেরিয়ে গেলেন। আধা ঘন্টা পর ম্যানেজার কল দিল, বলল ইসলাম গ্রুপের চেয়ারম্যান দেখা করতে এসেছে। আমি শুনে বললাম, আমি আজ কারোর সাথেই দেখা করতে চাই না। একটু পর কেবিনে নক না করে একটা মেয়ে আর বলে, আসতে পারি? আসুন। আমি তখন নিচে তাকিয়ে কাজ করছিলাম। তখনই একটা মেয়েলি কণ্ঠ শুনে অবাক হয়ে যাই। এ কণ্ঠ কোথাও যেন শুনেছি, কিন্তু মনে করতে পারছি না। তখন মাথা উপরে তুলে দেখি বোরকা পরে একদম পর্দা করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরে ওনাকে বসতে বললাম। বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মেয়েটা চেয়ারে বসে আর খেয়াল করে দেখে আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন সে বলে, আরে আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে। আপনি আপনার কাজের কথা বলুন। আরে সাহিত্য সাহেব, রহস্য ঘেরা মানুষ, চিনতে পারলেন না? নাজিয়া ইসলাম। যাক, চিনতে পারলেন তাহলে। তা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনি যে ইসলাম গ্রুপের চেয়ারম্যান সেটা তো জানতামই না। এমন অনেক কিছু আছে যেটা আপনি জানেন। এবার হাতটা দেন, ব্যান্ডেজটা করে দিই। বলে জোর করে আমার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আর আমি এক নজরে তাকিয়ে আছি। এখন ওকে নতুন এক রূপে দেখছি। একদম পর্দাশীল একজন মেয়ে, যার শুধু এখন চোখটাই দেখা যাচ্ছে। আমি এটা ভেবে খুশি যে যাক, কেউ তো আমার কথা শুনলো। তারপর হাতের ব্যান্ডেজ করা হলে চেয়ারে বসে আর বলে, কি ব্যাপার, আজ সিকিউরিটি সারা অফিসে? তখনও ছিলেন একা। আর আপনার প্রিয় রাশেদ কই? একা থাকতেই ভালো লাগে, আর ও আছে কোথাও। আপনার সব কথাই কেমন যেন রহস্য। যাই হোক, একসাথে কফি খাওয়া যাবে? আমি শুনে অবাক। এই মেয়ে এক দেখাতেই সোজা কফি খাওয়ার অফার। অনেক ভেবে রাজি হয়ে গেলাম। আর একথা শুনে তো নাজিয়া খুবই খুশি হয়েছে। ও শুনেছে যে আমি সহজেই কারোর সাথে যাই না। তখন ও বলল, তাহলে যাওয়া যাক। ঠিক আছে, চলুন। রুদ্র খোঁজ নিয়ে জানতে পারে যে রাশেদ আমাকে মারতে চায় আর আমার জায়গাতে বসতে চায়। রুদ্রর ঘৃণা হচ্ছে এটা ভাবতে যে রাশেদ ওর বন্ধু। এই আমি ওদের রাস্তা থেকে তুলে এনে রাজমহলে বসিয়েছি, আর সে কীভাবে পারে বেইমানি করতে, এই কথা আমাকে জানাতে যাবে। কিন্তু আমার ফোন অফ। এতে ওর আরও টেনশন হয় যে কিছু হয়ে গেল না তো। সে দ্রুত ইবনুলকে কল করে। ইবনুল হলো হ্যাকিং টিমের লিডার। ইবনুল ভাই, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ভাই, রাশেদ কিংকে মারতে চায় আর ওনার জায়গাতে বসতে চায়। আর এখনই কিংয়ের উপর হামলা হবে। বডিগার্ড অফিসে গিয়ে দেখে উনি বের হয়ে গেছে। এখন কি করে বুঝতে পারছি না, আপনি কিছু করুন। রুদ্রের কথা শুনে ইবনুল হাসতে শুরু করে আর বলে, চামচিকের পোকা গাজিয়েছে তো। আর জানে না, কিংয়ের শৈলে সামান্য আচর লাগলে পুরা দেশ শাসনে পরিণত হয়ে যাবে। তুমি টেনশন করো না, আমি দেখছি। আর রেডি হয়ে যাও, নিজের পাওয়ার দেখাতে আমিও আসছি। আর সাথে নিয়ে আসি পুরো প্রবদলকে। আর হবে মৃত্যুর খেলা। বলে কল কেটে দেয়। রুদ্র জানে ইবনুল ভাই কিংয়ের জন্য কি করতে পারে। ওনার কিছু হলে ইবনুল ভাই পুরো দেশ ধ্বংস করে দেবেন, কারণ ওনার কথাতেই সারা পৃথিবীর মাফিয়া চলে। আর তার উপরে আছে কিং। রাজা বিপদে থাকলে কি আর সৈন্যরা চুপ থাকবে? রাশেদ ফোন করে কাউকে আর বলে, কিং একা আছে, এই সুযোগ হামলা করো। ওর উপর এর লাশ আমার চাই। বলে কল কেটে দেয়। ও হয়তো বুঝতে পারছে না যে পাকা ফল জলদি পচে যায়, আর ওর অবস্থাও ঠিক তেমনই হবে। এদিকে আমি আর নাজিয়া চলে আসি একটা কফি শপে। তারপর আমরা কফি অর্ডার করি আর নিজেদের ভিতরে কথা বলতে থাকি। একটা কথা বলবো? বলেন। আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই আপনি আর ভালো লাগছে না, প্লিজ। আমি ভাবছি কি করব। মেয়েটা এমনভাবে বলছে, নাও করতে পারছি না। ও আমার খারাপ সময়ে আমাকে বেশি সাপোর্ট করেছে। অনেক ভাবার পর রাজি হয়ে যাই আর বলছি,
ঠিক আছে, রাজি। তবে ফ্রেন্ডের ভিতরেই সীমাবদ্ধ থাকে যেন। আমরা যেহেতু ফ্রেন্ড তাই তুমি করে বলি। ঠিক আছে। তোমার কি ভালোবাসার মানুষ আছে? আমার আবার ভালোবাসার মানুষ ওই সব আমি রাখি না। মনে মনে বললাম, তাহলে তো আমার লাইন ক্লিয়ার। তারপর কফি চলে আসে। আমি কফিতে চুমুক দেই, আর নাজিয়া নেকাবটা হালকা উঠিয়ে তার নিচে দিয়ে চুমুক দেয়। আর আমি ভাবছি একদিনে এত পরিবর্তন কিভাবে। তবে খুশি হই এমন পরিবর্তন দেখে। এভাবে আমরা সময় কাটাই। তারপর বের হয়ে আসি কফি শপ থেকে। একসময় মনে হয় কেউ আমাদের ফলো করছে। তখন নাজিয়াকে বললাম, তুমি আমার গাড়ি নিয়ে চলে যাও, আমি একটু পর আসছি। না, তুমিও আমার সাথে চলো। তোমার একা থাকলে বিপদ হবে। এমনিতে তুমি সারাদিন একা একা আছো, বলা যায় না কখন কোন দিক দিয়ে বিপদ আসে। না, তুমি চলে যাও, আমার কিছু হবে না, আমি তোমাকে পরে ফোন করব। অনেক বোঝানোর পর নাজিয়া চলে যায়, আর আমি একাই থেকে যাই। তখন দেখা যায় দূর থেকে অনেকগুলো গাড়ি আসছে। একসময় তারা আমার থেকে 100 মিটার দূরে থামে। একে একে সবাই বের হয়, আর সবার সামনের গাড়ি থেকে বের হয় রাশেদ। তারপর আমাকে বলে, প্রিন্স, অনেকটা হলো, এবার মরে যা, আর তোর জায়গা আমাকে দিয়ে দে। এই কথা শুনে আমি পাগলের মতো হাসতে শুরু করলাম, আর বললাম, আমি জানতাম তুই বেইমানি করবি, আর তুই যে ডেভিলের ভাই সেটাও আমি জানি। আমি তো আর এমনি এমনি কিং হইনি, আর আরও পরিচয় আছে। ধীরে ধীরে জানতে পারবি। আজ অনেক দিন পর মজা হবে। তো কে কে আগে আসবি বল। রাশেদ আমার এমন কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ওর বিষয়ে কাউকেই বলেনি। তাহলে কেন? তখন ডেভিল বের হয়ে আসে আর বলে, তুই অনেক চালাক রে প্রিন্স, ওকে কিং তোর তুলনা কারোর সাথে হয় না। হরে, ঠিক বলেছিস। তবে মজা হবে এবার। পাঠা তোর লোকদের। অনেক হলো বকাবকি, অনেক হলো, এবার গেম খেলা যাক। তোরা কি দেখছিস, মার ওকে। ডেভিলের কথা শুনে ওর লোকেরা তেড়ে আসে আমার দিকে, আর তখন আমার পিছন থেকে ইকবাল বেরিয়ে আসে, আর আমার হাতে একটা চাইনিজ কুড়াল দেয় আর বলে, শুরু করেন ভাই, অনেক দিন হলো রক্ত দেখি না। এটা শুনে আমি ওর হাত থেকে কুড়ালটা নেই আর তেড়ে যাই ওদের দিকে, আর কোপাতে থাকি সবাইকে। আমাকে দেখে মনে হয় কোনো হিংস্র হায়না আজ নিজের শিকার পেয়ে খেপে গেছে। তখন ডেভিলের চোখ যায় ওদের সামনে। ওরা দেখতে পায় ওদের থেকেও পাওয়ারফুল দল, কমসে কম করে হলেও 1 লাখ ছেলে পেলে, আর সবার পোশাকে মনস্টার লেখা। তখন ডেভিল ঘাবড়ে যায় আর বলে, এরা এখানে কেন? এদের দল তো অনেক আগে শেষ হয়ে গিয়েছিল, তাহলে আবার কেন? ওর এই কথা শুনে ইকবাল হাসতে হাসতে বলে, আরে ডেভিল, মাথায় এত চাপ নিস না তো। তোর সামনে যে তোদের লোকদের কাটছে সে হলো আমাদের লর্ড দ্য ডার্কনেস। এক কথায় সারা দুনিয়ার অন্ধকার জগতের বাদশা। হা 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 হা। জানিস ওকে শুনলে টিকে থাকতে পারবি, পালাবি শুনলে। এদিকে ডার্কুইনের কাছে খবর চলে যায় যে আমার ওপরে হামলা হয়েছে। ও শুনে রেগে যায় আর ওর দল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমি ডেভিলের অর্ধেক লোককে কেটে ফেলেছি। রক্তে আমার শরীর মেখে গেছে, আমাকে চেনা যাচ্ছে না, এত ভয়ানক লাগছে আমাকে। হাতে চাইনিজ কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে এক মানুষ, যার মনে কোনো দয়া মায়া নেই, এক হিংস্র হায়না, নৃশংস এক মানুষ। তখন ইকবাল বলে, তোর সামনে যে দাঁড়িয়ে আছে ও হলো সারা দুনিয়া মাফিয়ার বাদশা, যার পাওয়ারে সব মাফিয়া চলে। আর দেখ, তোর ডাকে এসেছে মাত্র 500 জন, আর ওর এক ডাকে এসেছে পুরা 2 লাখ মাফিয়া টু। এরা সবাই ক্লোবার দেখছে ওদের, তোকে মৃত্যুর মুখে দেখার জন্য আজ সবাই হাজির। ডেভিল সামনে তাকিয়ে দেখে আসলে ওদের থেকেও পাওয়ারফুল এক দল, যার নাম শোনা মানেই স্বয়ং মৃত্যু। ও হলো সেই যার চাহনিতে সবাই মাথা নত করতে বাধ্য। ওর চাহনিতে প্রকৃতিও কেঁপে ওঠে। ও হলো সারা দুনিয়ার মাফিয়ার লর্ড, যাকে অন্ধকারের বাদশা বলা যায়। অন্ধকার দ্য মাফিয়া লর্ড মনস্টার। ইকবাল কথাটা চিৎকার দিয়ে বলে। ওর সাথে সাথেই দলের সবাই মনস্টার বলে চিৎকার দিয়ে ওঠে। এতজনের চিৎকারে যেন মাটি পর্যন্ত কেঁপে গেল।
আর ডেভিলের চোখে মুখে ভয়। রাশেদ তো কাঁপাকাঁপি শুরু করেছে। ও এখন এমন এক দলের সামনে দাঁড়িয়ে আছে যার সামনে দাঁড়াতে সবাই ভয় পায়। এমন একটা দল এটা যার লিডার এত হিংস্র, তার দল তো হিংস্র হবেই। এদিকে ডার্ক কুইনও চলে আসে। ও তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো সাধারণ মানুষ না। ও সারা দুনিয়ার মাফিয়ার লর্ড, মনস্টার। ওর পুরো দল ভয়ে আছে। না জানি এবার ওদের সাথে কি হয়। এমন সময় গুলির আওয়াজ শুনে তখন দেখে ডেভিল গুলি করেছে, আর আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আমার যেন কিছুই হয়নি। সবাই এগিয়ে আসতে চাইলেও আমি নিষেধ করলাম। তারপর ডেভিলের দিকে এগিয়ে যাই আর বলি, ডেভিল, জানিস তুই আমার মা বাবাকে মেরে ফেলিস, তাও কিছু বলিনি। আমাকে গুলি করলি, কিছু বলিনি। তুই আমার পিচ্চি বোনকেও ছাড়িসনি, ওকে রেপ করে মেরে ফেলেছিস। ওর বয়স কত ছিল রে? 9 বছর। তাহলে তোকে এবার কিভাবে ছাড়ি? তোকে ছেড়ে দিলে আমার বাবা মা বোন আমাকে ক্ষমা করবে না। তুই অনেক মায়ের বুক খালি করেছিস, তাও চুপ করেছিলাম। এবার তোকে মরতে হবে। সরি রে, তোর সময় শেষ। আমার এমন ভয়ানক হাসি শুনে ডেভিলের রুহু কেঁপে গেল। আমি দৌড়ে ডেভিলের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেললাম আর রাশেদকে ধরে বললাম, তোকে নিজের ভাই ভেবেছিলাম, আমার সাথে বেইমানি না করলেও পারতি। ইকবাল, একে বাঁচিয়ে রাখ, ওকে আমার ছেলেদের খাওয়াবো। বলে ওকে ইকবালের হাতে দিয়ে দেই আর মাটিতে পড়ে যাই। তখনই ডার্ক কুইন এসে ওর কোলে আমার মাথা রাখে আর বলে, তুমি কিচ্ছুই হবে না। এই শাকিল, গাড়ি রেডি কর জলদি। আপনার তো খুশি হওয়ার কথা। আমাকে মারতেই তো চেয়েছিলেন, তাহলে বাঁচাতে চান কেন? ডার্ক কুইন মাস্ক পরেছিল, তাই ওকে চিনতে পারেনি। যখন সে মাস্ক খুলল তখন শুধু এইটুকুই শব্দ বের হলো, নাজিয়া। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে নিয়ে সবাই চলে আসে হাসপাতালে। রাস্তায় আসার সময় একটু সমস্যা হয়েছিল এত লোকজন নিয়ে আসায়। এক সময় আমাকে হাসপাতালে নিয়ে চলে আসে। তখন ইকবাল আমাকে কোলে নিয়ে ভিতরে চলে যায়। তার পিছনে সবাই ভিতরে এসে স্ট্রেচারে শুয়ে দেয় আর ডাক্তারকে ডাকলো। ডাক্তার আসলে আমাকে চেক করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন ইকবাল ডাক্তারের কলার চেপে ধরে বলে, এই ডাক্তার, ভাইয়ের যদি কিছু হয় তাহলে এদের দেখতে পারছিস? এরা কি করতে পারে বুঝে যাবি। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোর ঘাড়ে আর মাথা থাকবে না, তোর হাসপাতালও বন্ধ হয়ে যাবে। যা জলদি, তোর হাতে সব কিছু। আর মনে রাখবে, ভাই বেঁচে থাকলে তোর পরিবার বেঁচে থাকবে, আর নয়তো। ডাক্তার ইকবালের কথা বলা শুনে ভয় পেয়ে যায়, কারণ উনি জানেন এরা মাফিয়ার লর্ডের লোক, এরা সব কিছু করতে পারে। তাই বলে, আমি যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার হাতে। বলে চলে যায়। আর এদিকে পুরো হাসপাতালে মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরে গেছে। পা ফেলার মতো জায়গাটুকুও নেই। হাসপাতালে কেউ ঢুকতে পারছে না। আর ডার্ক কুইন ওরফের নাজিয়া তো কান্নায় ভেঙে পড়ে। জীবনে কাউকে প্রথম ভালোবাসলো, আর সেই তার থেকে দূরে চলে যাচ্ছে। এসব ভাবছে আর বলছে, সব দোষ আমার। আমি যদি আগে আসতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। আল্লাহ, দয়া করে আমার প্রিন্সকে আমার কাছে ফিরিয়ে দাও। দরকার পড়ে আমার জীবন নিয়ে নাও, ওর জীবনটা দিয়ে দাও। আল্লাহ, ওর জীবনটা দিয়ে দাও। নাজিয়া যখন এইসব কথা বলছিল তখন ইকবাল এসে ওর পাশে বসলো আর বলল, নিজেকে দোষ দিয়ে লাভ নেই, যেটা ভাগ্য ছিল সেটাই হবে। আর তাছাড়া আপনি ভাইকে চেনেন কবে থেকে? একদিন হলো, তবে অনেক আগে থেকে ওর বিষয়ে শুনে আসছি, দেখে আসছি। তাই কখন ওর প্রতি মায়া হয়ে গেছে বুঝতেই পারিনি, ভালোবেসে ফেলছি ওকে। ভাই কি রাজি হবে? ভাই এসব প্রেম ভালোবাসা সহ্য করতে পারে না। তারপরেও রাসেল চৌধুরীর মেয়েকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু ও ভাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। জানি না ওদের এখন কি হবে। আমার মতে ভাইকে ভুলে যাওয়া ঠিক হবে। উনি কোনো দিনও মানবে না। না, ও না মানলে আমি ওকে রাজি করাতে বাধ্য করব। ওকে আমার যে কোনো মূল্যেই চাই। জোর করে কি ভালোবাসা হবে বলেন? তখন ইকবালের কাছে একটা কল আসে।
ও কল রিসিভ করে কথাগুলো শুনে রেগে যায় আর ছেলেদেরকে বলে, আমি আসছি, একজন উঠছে, ওকে নামিয়ে দিয়ে আসি। এখানে যেন কেউ ঢুকতে না পারে, আর যদি কেউ আসে তাহলে জানে মেরে দিব, আমি মনে থাকে যেন। এ কথা বলে ও বেরিয়ে পড়ে। আর এইদিকে ঋতু রাশেদকে কল দিচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। আর করবে কিভাবে? ওকে যে ফেলে রাখা হয়েছে কোনো অন্ধকার ঘরে ওর ভুলের শাস্তির জন্য। ঋতু তখন তার বাবার কাছে আসে আর বলে, বাবা, রাশেদ ফোন রিসিভ করছে না, তুমি একটু দেখো না। রাগ তোর রাশেদের কথা, স্যারকে আমি ফোনে পাচ্ছি না, আর তুই পড়ে আছিস 2 টাকার ছেলের জন্য। বাবা, তুমি ওকে 2 টাকার ছেলে বলছো কেন? তার আগে নিজেকে দেখো। অন্যের দানে তুমি আজ একজন নামকরা বিজনেসম্যান। তাছাড়া তোমার ওকে 2 টাকার ছেলে বলার অধিকার নাই। রাসেল চৌধুরী অবাক হয়ে যান ওনার মেয়ের কথা শুনে। উনি ভাবতেও পারেননি ওনার মেয়ে এভাবে কথা বলবে। তারপর উনি রেগে যান আর বলেন, চুপ কর, তুই মিথ্যা ভালোবাসার জালে ফেসে গিয়েছিস। ও তোকে ভালোবাসে না, আর তুই ওর জন্য আমার সাথে এমনভাবে কথা বলছিস। আর কি বললি? আমি অন্যের দানে আজ বিজনেসম্যান? হ্যাঁ, আমি অন্যের দানে আজ সফল, কিন্তু আমি তোর মতো অমানুষ না। আর তোর এত দেমাগ এই দানের টাকা থেকে এসেছে। ছি, তোকে নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো আমি ভুলে যাব তুই আমার মেয়ে। বেরিয়ে যা। রাগে চিৎকারে ঋতুকে ঘর থেকে বের করে দিলেন। ঋতু রেগে বলল, আমি থাকবো না তোমার বাসায়, থাকো তুমি। তোমার দাঁড়ের টাকাতে আমি গেলাম ওর কাছে। চলে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। তোকে জন্ম দেওয়া হয়তো ভুল ছিল, আমাদের জন্মের সময় তোর গলা টিপে মেরে ফেলে দিতে হতো। ঋতু তার বাবার কথা শুনে বের হয়ে গেল। বাড়ি থেকে চলে গেল রাশেদের বাড়িতে। আপনারা ভাবছেন রাশেদের বাড়ির ঠিকানা কোথা থেকে পেল? আসলে এটা ওর নিজের বাড়ি, যেটা ও সবার থেকে লুকিয়ে রেখেছিল, শুধু ঋতুকে বলেছিল। এদিকে হাসপাতালে আমার অপারেশন চলছে। 8 ঘন্টা হয়ে গেল, এখনও ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়নি। সবার টেনশন যেন বেড়েই চলেছে। একসময় দেখা গেল ডাক্তার বের হলো, আর তখন নাজিয়া ওনার কাছে গেল আর জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার প্রিন্স কেমন আছে? ও তো সুস্থ হয়ে যাবে? কাঁদতে লাগলো। আর শাকিল তো অবাক। একসময় যে নিজের শত্রু ছিল তাকে কেউ এতটা ভালোবাসতে পারে, কুইনকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। তখন ডাক্তার বলল, দেখুন, আমাদের হাতে যেটুকু ছিল আমরা করেছি, বাকিটা আল্লাহর হাতে। এমনিতে ওনার অনেক রক্ত বের হয়ে গেছে। যদি রাতের ভিতর জ্ঞান না ফিরে তাহলে। সাথে সাথে নাজিয়া ডাক্তারের কলার চেপে ধরে আর বলে,